আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা এখন সকল বোর্ড 2018 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রশ্নের উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলল একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, বাস এটাই উদ্দীপক। এই এক লাইন এটাই উদ্দীপক, একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো। তো আমরা এখানে ধারাবাহিকভাবে এই ক খ গ সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নটা কি বলেছে? দেখাও যে কোনো ঘটনার সম্ভাবনার মান 0 হতে 1 এর মধ্যে থাকে। দেখাও যে কোনো ঘটনার সম্ভাবনার মান 0 হতে 1 এর মধ্যে থাকে। সম্ভাবনার মান 0 অথবা 0-র চেয়ে একটু বেশি একটু বেশি একটু বেশি একটু বেশি এইভাবে করে করতে সর্বোচ্চ 1 ক্রস করবে না। অর্থাৎ সম্ভাবনার মান 0 এবং 1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। তো আমরা এটা এখন দেখাবো, অর্থাৎ এটার সমাধানটা করব। এখানে বলা হলো, মনে করি একটি দৈব পরীক্ষার সসীম নমুনা ক্ষেত্র S এবং উক্ত নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট A একটি ঘটনা। আচ্ছা, ধরি S নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ S, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ S। A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এলিমেন্ট অফ A। আচ্ছা, সম্ভাবনার গাণিতিক সংজ্ঞা অনুসারে পাই P অফ A অর্থাৎ প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু নাম্বার অফ A অর্থাৎ অনুকূল ফলাফল ডিভাইডেড বাই নাম্বার অফ S অর্থাৎ সমগ্র ফলাফল। তো এখানে শুধু বাংলা কথা লেখা, এরকম ইংরেজি অক্ষর লেখা, আসেন আমরা এখন এটা একদম বাস্তবিক বোঝার চেষ্টা করি। শুধু তো এরকম রিডিং পরে আমরা শেষ করব না, বাস্তবিকভাবে এটা বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে, আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন, আমি একটা ছক্কা দিয়ে আগে সংখ্যা দিয়ে জিনিসটা বুঝাই, আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যান। এরপরে এটাকে কীভাবে করে লিখতে হবে সেটা একদম সহজ আছে, ওটা সমস্যা নেই। আগে আমরা বিষয়টা ক্লিয়ার হই। একটা ছক্কা আপনি নিক্ষেপ করলেন। আচ্ছা, একটা ছক্কা যখন নিক্ষেপ করেন তখন আমরা কী কী পাইতে পারি? একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো আমরা পেতে পারি। একটা ছক্কা নিক্ষেপ করলে। তো এই যে এই সমগ্রটাকে আমরা বলবো S। একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা যা যা পাইতে পারি এই সবগুলোর সেটকে আমরা বলবো S। এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র, আর এই প্রত্যেকটাকে বলা হবে নমুনা বিন্দু। তাহলে এখানে মোট নমুনা বিন্দু কয়টা? মোট নমুনা বিন্দু এখানের মধ্যে আছে 6টা। মোট নমুনা বিন্দু 6টি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন যে বিষয়টা, মোট নমুনা বিন্দু আমরা 6টা পাইলাম। এবার আসেন আমাদের চাওয়ার পালা। আমরা চাই এই যে ছক্কাটা নিক্ষেপ করলাম, ছক্কাটা নিক্ষেপ করলে 1 উঠুক। আমরা চাই ছক্কাটা নিক্ষেপ করলে 1 উঠুক। আচ্ছা, এখানের মধ্যে 1 কয়টা আছে? 1টা। তাহলে আমরা যা চাই তাকে কি বলা হয়? অনুকূল নমুনা বিন্দু। আমরা যা চাই তাকে বলা হয় অনুকূল নমুনা বিন্দু। তাহলে এখানের মধ্যে অনুকূল নমুনা বিন্দু কয়টা আছে? 1টা। আমরা যা চাই এমন নমুনা বিন্দু এখানে 1টা আছে, অর্থাৎ এটা আমাদের পক্ষে। আমরা এটা চাই, এটা আমাদের পক্ষে। একটা আর কি নমুনা বিন্দু আমাদের পক্ষে। আমরা বলবো অনুকূল নমুনা বিন্দু একটি। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই যে 1 আমি চাই, এই 1 চাওয়াটাকে আমি এটাকে A দ্বারা প্রকাশ করতে চাই। এটা কোনো বিষয় না। আমি বলতে পারি আমি এটাকে B দ্বারা প্রকাশ করতে চাই, আমি এটাকে C দ্বারা প্রকাশ করতে চাই। এটা কোনো বিষয় না। আমার মূল ফ্যাক্টরটা হচ্ছে আমি যা চাই এখানের মধ্যে কয়টা আছে? 1টা আছে। আর এই যে আমি যা চাচ্ছি এটাকে A এর মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমরা বলবো যে A এর অনুকূল নমুনা বিন্দু, মানে আমি যা চাই তাকে আমি A দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে A এর অনুকূল নমুনা বিন্দু, আমি যা চাই এমন নমুনা বিন্দু এখানে কয়টা আছে? 1টা আছে।
তাহলে এ এর অনুকূল নমুনা বিন্দু একটি। তাহলে আমরা এখন লিখব প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এ এর সম্ভাবনা, মানে এই যে এ ঘটনা, তাহলে এ ঘটনার সম্ভাবনা বের করতে চাই, এ ঘটনার সম্ভাবনা বের করতে চাই, তাহলে প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, সম্ভাবনা যখন আমরা নির্ণয় করতে চাই সূত্রটার মধ্যে কি বসাই? ভগ্নাংশের নিচে বসাই সমগ্র ফলাফল, আর ভগ্নাংশটার উপরে বসাই অনুকূল ফলাফল। ভগ্নাংশটার নিচে বসাই সম্ভাবনা বের করার সূত্র। আমাদের এই ক নাম্বারটা আমি একদম ব্যাখ্যা সহকারে বিস্তারিতভাবে বুঝাবো, যাতে করে ইনশাআল্লাহ এখানে আপনাদের আর কারো কোনো সমস্যা না থাকে। এই জন্য এই ক নাম্বারটার মধ্যে সময়টা একটু বেশি লাগতেছে, খ গ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, যখন আমরা সম্ভাবনা বের করতে চাই তখন সূত্রটার মধ্যে ভগ্নাংশের নিচে কি লিখি? সমগ্র ফলাফল, উপরে কি লিখি? অনুকূল ফলাফল। আচ্ছা, আমরা যে ছক্কাটা নিক্ষেপ করছি আমরা কি কি পাইতে পারি? 1 থেকে 6-এর মধ্যে যে কোনোটা পাইতে পারি। তাহলে এটার সমগ্র নমুনা বিন্দু এই যে 6টি, সমগ্র নমুনা বিন্দু 6টি, আমরা এটাকে একটু এইভাবে করে প্রকাশ করতে পারি, নাম্বার অফ এলিমেন্ট অফ এস, নাম্বার অফ এলিমেন্ট অফ এস, এস এর উপাদানের সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট মানে উপাদান, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এস, এস এর উপাদানের সংখ্যা, তাইলে এখানে তো 6টি। আর এ এর অনুকূল নমুনা বিন্দু, এ এর অনুকূল নমুনা বিন্দু এটাকে আমরা বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট অফ এ, এ ঘটনার উপাদানের সংখ্যা একটি। তাহলে আমি যখন এ ঘটনার সম্ভাবনা বের করব, একটু খেয়াল করেন, এটা নাম্বার অফ এ আর এটা প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু উপরে বসবে অনুকূল ফলাফল আর নিচে বসবে সমগ্র ফলাফল। ঠিক আছে, সমগ্র ফলাফল। একটা ছক্কা নিক্ষেপ করলে এই 6টা সংখ্যার যে কোনোটা পাওয়া যেতে পারে। তাহলে মোট নমুনা বিন্দু অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ এস 6টি। আমি চাই ছক্কাটা নিক্ষেপ করে 1 উঠুক, তাহলে আমি এই ঘটনাটাকে, এই যে আমি চাচ্ছি, আমার এই ঘটনাটাকে আমি এ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, তাহলে এ এর অনুকূল নমুনা বিন্দু নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইকুয়াল টু একটি। এখন আমি সম্ভাবনা বের করব, প্রবাবিলিটি অফ এ, এই এ ঘটনার সম্ভাবনা, উপরে অনুকূল ফলাফল নিচে সমগ্র ফলাফল, এইভাবে করে। আচ্ছা, তো এখানে ফলাফলটা কত হবে? নাম্বার অফ এ হচ্ছে 1 আর নাম্বার অফ এস হচ্ছে 6, তাহলে 1/6। আচ্ছা, 1/6 এর মান কত? 1/6 এর মান কত? আপনাদের সামনে একটা ক্যালকুলেটর নিয়ে ফেলি। হ্যাঁ, আপনাদের সামনে একটা ক্যালকুলেটর নিয়ে ফেলি। 1/6 দেখি রেজাল্ট কত আসে। 1/6 0.17, 0.17। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু এটার বিস্তারিত ব্যাখ্যা দেবো, আশা করি আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বিষয়টা একটু খেয়াল করবেন। হ্যাঁ, ধৈর্য সহকারে সবাই একটু বিষয়টা খেয়াল করবেন, পুরো বিস্তারিত ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাইলে ছক্কা নিক্ষেপ করার ফলে একটা নমুনা বিন্দু পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.17, আমি যেটা চাই সেটা। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে এই সংখ্যাটাকে আমি একটু মুছে ফেলি, হ্যাঁ, আমি এই সংখ্যাটাকে একটু মুছে ফেলি, সবাই একটু খেয়াল করেন, একটু মুছে ফেললাম 0.17, আমি একটু লিখে রাখলাম। এটা রাফ, এটা রাফ, এটা অঙ্কের অংশ না, আমি এমনি লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য, থাকুক। এখন আমি যদি চাই, আমি যে ছক্কাটা নিক্ষেপ করছি, ছক্কাটা নিক্ষেপ করার ফলে জোড় সংখ্যা উঠুক। কি সংখ্যা? জোড় সংখ্যা উঠুক, জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা এখানে কয়টা আছে? 2, 4, 6। তার মানে আমি চাই 2, 4, 6-এর মধ্যে একটা না একটা উঠুক। আমি ছক্কাটা নিক্ষেপ করলাম, 2, 4, 6-এর মধ্যে একটা উঠুক, অর্থাৎ জোড় সংখ্যা উঠুক। তাহলে মোট নমুনা বিন্দু 6টা, সেটা ঠিক আছে। আর আমি যা চাই এমন নমুনা বিন্দু 3টা, তাহলে এটার সম্ভাবনা কত হবে? সেটা হচ্ছে অনুকূল ফলাফল, সমগ্র ফলাফল, অর্থাৎ এটা হচ্ছে হাফ, আর হাফ মানে হচ্ছে 0.5। আমি আবার একটু লিখলাম 0.50। আচ্ছা, এবার আমি এটাকে আবার মুছে ফেলি। হ্যাঁ, এটাকে আবার মুছে ফেললাম, দেখেন শেষ, এটা বাদ। এবার নতুন করে, আবার নতুন করে আমি ছক্কা নিক্ষেপ করলাম, আমি চাই যে কোনো সংখ্যা উঠুক, মানে ওই ছক্কার ভিতরে থাকা যে কোনো একটা সংখ্যা উঠুক, এটা আমি চাই। মানে আমার তেমনি আর কোনো ওই স্পেশালভাবে কোনো কিছু চাওয়ার নাই। আমি চাচ্ছি ছক্কাটা নিক্ষেপ করব, যে কোনো একটা মান উঠলেই হবে, আমি তাকে নিতে রাজি আছি। তার মানে ছক্কাটা নিক্ষেপ করলে 6টা সংখ্যার যে কোনোটা উঠতে পারে, আর আমি চাই এই 6টার যে কোনোটা উঠুক। তার মানে অনুকূল ফলাফল এই 6টাই, কারণ আমি তো কোনো শর্ত দেই নাই যে অমুকটা যেন না ওঠে, ওইটা যেন না ওঠে, এটা তো বলি নাই। ছক্কা নিক্ষেপ করব, যে কোনোটা উঠলে আমি সেটা নিয়ে নিব, যেটাই উঠুক আমি সেটা নিয়ে নিব।
তাহলে অনুকূল নমুনা বিন্দুও 6টা, অনুকূল নমুনা বিন্দু 6টা। আমি এই 1 থেকে 6-এর মধ্যে যেটাই উঠুক আমি সেটা নিতে রাজি আছি। তাহলে অনুকূল নমুনা বিন্দু 6টা। তাহলে এটার সম্ভাবনা কত? এটা তো নমুনা বিন্দু বের করলাম, সম্ভাবনা কত? তাহলে সম্ভাবনা হচ্ছে অনুকূল নমুনা বিন্দু 6টা, সমগ্র নমুনা বিন্দু 6টা। তাহলে কাটাকাটি করলে হয় 1। আমি এখানে লিখলাম 1, হ্যাঁ এখানে লিখলাম 1। ওকে ফাইন। এবার আসেন আবার নতুন করে যাই, আবার নতুন করে যাই। সেটা হচ্ছে আমি চাই আমি একটা ছক্কা একবার নিক্ষেপ করব, একবার আমি ছক্কাটা একবার নিক্ষেপ করব, কিন্তু এর দ্বারা 7 উঠুক। একটা ছক্কা আমি একবার নিক্ষেপ করব, কিন্তু এর দ্বারা 7 উঠুক। আমাকে একটু বলবেন, একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি মোট নমুনা বিন্দু কয়টা? 6টা। কিন্তু এই যে ছক্কাটা নিক্ষেপ করলাম এর দ্বারা, একবার নিক্ষেপ করছি কিন্তু একবার, এই যে একবার নিক্ষেপ করলাম এর দ্বারা 7 উঠার কোনো সম্ভাবনা আছে? এটা সম্ভব। আপনি ছক্কা একবার নিক্ষেপ করছেন আর 7 উঠবে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে সম্ভব না মানে হচ্ছে তার সম্ভাবনা 0। কারণ সম্ভব না তার মানে কি? অসম্ভব ঘটনা। সম্ভব না তার মানে অসম্ভব ঘটনা। তাহলে আমি চাই 7 উঠুক, এখানে কি 7 একটাও আছে? 7 একটাও নাই, তাহলে আমরা বলবো নমুনা বিন্দু 0টি। এখানে 7 একটাও নাই, তাহলে আমি বলবো নমুনা, আমাদের অনুকূল নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু 0টি। একটা পাই না এখানে, 0টি। তাহলে সম্ভাবনার ফলাফল কত হবে? সেটি হচ্ছে উপরে বসবে অনুকূল নমুনা বিন্দু আর নিচে বসবে সমগ্র নমুনা বিন্দু। আচ্ছা, তাহলে 0/6 তার মানে কত হয়? 0 হয়, 0 হয়। তাহলে আমি এখান থেকে 0 বসাইলাম, ঠিক আছে, 0 বসাইলাম। এবার আপনারা সবাই দেখেন, এই যে আমি বারে 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 পরিবর্তন করে করে আপনাদেরকে দেখাইতেছি। কেন এটা দেখাইতেছি? তার কারণটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, এটা তুমি প্রমাণ করে দেখাও। তো এই বিষয়টা, কনসেপ্টটা তো আমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার যে এটা বলতে আসলে কী বোঝানো হয়েছে এবং এটা কীভাবে করে ঘটতেছে। অসম্ভব ঘটনা যখন আমি চাই, কোনো অসম্ভব কোনো কিছু, তখন এটার সম্ভাবনা হবে 0, এটার সম্ভাবনা হবে 0, এটার সম্ভাবনা হবে 0। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর আমি যা চাই এমন সংখ্যা যদি এখানে সবাই হয়, আমি যা চাই এমন কিছু যদি এখানে সবাই হয়, তাহলে তখন সম্ভাবনার মান হবে 1। এই 1 মানে 100%, একদম পুরোপুরিভাবে ঘটবেই। আমি চাই ছক্কা নিক্ষেপ করবো, জোর বিজোর যে কোনো সংখ্যা উঠুক, তাহলে 100% আমি যা চাচ্ছি এরকম কোনো একটা সংখ্যা উঠবেই উঠবে, জোর বিজোর একটা তো উঠবেই। তাহলে 1, তাহলে সর্বনিম্ন 1, সর্বোচ্চ 1, সর্বনিম্ন 0, দুঃখিত, সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ 1। আর মাঝে এই যে সংখ্যা আপনি যা চাচ্ছেন এরকম নমুনা বিন্দু একটা আছে, তখন সম্ভাবনার মান 0.17। আমি যা চাই এরকম নমুনা বিন্দু 2টা আছে, তখন সম্ভাবনা একটু বেশি। আমি যা চাই এরকম নমুনা বিন্দু 3টা আছে, তখন সম্ভাবনা একটু বেশি। আমি যা চাই এরকম নমুনা বিন্দু এখানে সবাই, তখন রেজাল্ট 1। আমি যা চাই এরকম কিছু এখানে নাই, তখন সম্ভাবনার মান 0। তাহলে দেখলাম সর্বনিম্ন সম্ভাবনার মান সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ 1। 1কে কিন্তু ক্রস করতে পারবে না, সম্ভাবনার মান 1কে ক্রস করতে পারবে না। তাহলে আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে আমি যা চাচ্ছি এইরকম কোনো কিছু যদি এখানে না থাকে, তার মানে অসম্ভব কোনো কিছু, তার রেজাল্ট হবে 0। আর আমি যা চাচ্ছি তা যদি এখানে সবাই হয়, তাহলে রেজাল্ট হবে 1। আর আমি যা চাচ্ছি তারা যদি এখানের কোনো একটা অংশ একটা অংশ বা 2টা অংশ বা 3টা অংশ এরকম হয়, তখন রেজাল্ট 0 আর 1-এর ভিতরেই ঘটবে। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাইলাম সম্ভাবনার মান 0-র সমান হইতে পারে, 0-র চেয়ে একটু বেশি একটু বেশি একটু বেশি হইতে 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 সর্বোচ্চ 1 হইতে পারে। 1কে কোনোভাবেই আর ক্রস করবে না, 1কে আর কোনোভাবেই ক্রস করবে না। তাহলে এই হচ্ছে আমাদের সম্ভাবনা। আমি এখানের মধ্যে একদম সংখ্যা দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এখন ঘটনা হচ্ছে প্রশ্নের মধ্যে যখন আমাদেরকে বলল প্রমাণ করে দেখাও যে সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, তো সেখানে তো আমি নির্দিষ্ট করে কোনো সংখ্যা নিয়ে অঙ্কটা করাইতে পারি না। আমি তো সেখানে বলতে পারি না যে আসেন আমরা প্রমাণ করি ছক্কা দিয়ে, আসেন আমরা প্রমাণ করি মুদ্রা দিয়ে, এটা তো বলতে পারি না। তো সেখানে আমাদেরকে এখন চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। মূল জিনিসটা বুঝাই ফেলছি, এখন যেই বিষয়টা সেটা হচ্ছে চলকের মাধ্যমে আমরা এখন অঙ্কটাকে প্রকাশ করব।
আর সেটা কি? সেটি হচ্ছে এখান থেকে আপনারা বুঝেন, এই যে এখান থেকে আপনারা জিনিসটা বুঝেন, সেটি হলো আপনি যা নিক্ষেপ করেন না কেন, আমি সেটা ছক্কাও বলবো না, মুদ্রাও বলবো না, আপনি যা চাচ্ছেন, হ্যাঁ, মানে আপনি যেই জিনিসটার দ্বারা আপনি সম্ভাবনার মান বের করতে চাচ্ছেন, ওরকম নমুনা বিন্দু হচ্ছে নাম্বার অফ এস। আমি সংখ্যা কোনো দিচ্ছি না, হ্যাঁ, আমি কোনো সংখ্যা দিচ্ছি না, আমি সংখ্যাকে উঠায় নিলাম, আমি সংখ্যাকে অঙ্ক থেকে উঠায় নিলাম। সেটি হচ্ছে যেই ঘটনার কথা বলা হচ্ছে সেখানের সমগ্র নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, তাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। কোনো একটা ঘটনার সমগ্র নমুনা বিন্দুকে এই নমুনা ক্ষেত্রের মধ্যে প্রকাশ করলাম, তাকে বলতেছি এস। এই এস এর মধ্যে কয়টা নমুনা বিন্দু আছে? আমরা বলবো নাম্বার অফ এলিমেন্ট অফ এস। আমি যেই ঘটনাটা চাচ্ছি সেই ঘটনাটা হচ্ছে এ। আচ্ছা, এই এর অনুকূল নমুনা বিন্দু কয়টা? নাম্বার অফ এ। আচ্ছা, এ ঘটনার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, এটা বের করার সূত্র কি? অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল। তাহলে অনুকূল ফলাফল নাম্বার অফ এ, সমগ্র ফলাফল নাম্বার অফ এস। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, সেটা হচ্ছে সমগ্র নমুনা বিন্দু, সমগ্র নমুনা বিন্দু আর আপনার অনুকূল নমুনা বিন্দু, এই দুইটার মান একটু খেয়াল করেন। আপনি যা চাচ্ছেন এরকম কোনো কিছু যদি এখানে না থাকে তাহলে নমুনা বিন্দু কয়টা হবে? আপনি যা চাচ্ছেন এরকম কোনো কিছু যদি এখানে না থাকে তাহলে অনুকূল নমুনা বিন্দু কয়টা হবে? শূন্যটা। শূন্যটার সমান হবে। আপনি যা চাচ্ছেন, আপনি এই যে নাম্বার অফ এ চাচ্ছেন, নাম্বার অফ এ মানে আপনি যেই ঘটনাটা চাচ্ছেন তার উপাদান সংখ্যা, আপনি যেই ঘটনা ঘটুক চাচ্ছেন তার নমুনা বিন্দুর সংখ্যা 0-র সমান বা বেশি। বেশি হয়ে কোথায় গিয়ে ঠেকবে? আপনি যা চান তা যদি এখানের সবাই হয়, আপনি যা চান তা যদি এখানের সবাই হয়, তার মানে নাম্বার অফ এস এর সমান হবে, নাম্বার অফ এস এর সমান হবে অথবা কম হবে। কেন কম হবে? আপনি চাচ্ছেন একটা, তাহলে একটু আগে তো দেখাইছি যে এখানে তো নমুনা বিন্দু অনেকগুলো আছে, কিন্তু আপনি তার মধ্যে একটা চাচ্ছেন, তাহলে অবশ্যই 0-র চেয়ে বেশি, নাম্বার অফ এস এর চেয়ে কম। আপনি আবার সবাই একটু খেয়াল করেন, আমি আবারও বলতেছি, আপনি একটা ঘটনা ঘটাইতে চাইতেছেন, তার সম্ভাবনা জানতে চাচ্ছেন, তাহলে আপনি যেই ঘটনাটা ঘটুক চাচ্ছেন, সম্ভাবনা বের করতে চাচ্ছেন, তার নমুনা বিন্দু কত হবে? তার নমুনা বিন্দু হয় 0-র সমান হবে, অর্থাৎ কোনো নমুনা বিন্দু নাই। আমি যা চাই এরকম কোনো নমুনা বিন্দু নাই। আমি ছক্কা নিক্ষেপ করছি আর আমি 7 চাই, এটা সম্ভব না একবার নিক্ষেপ করার মাধ্যমে, তাহলে নমুনা বিন্দু শূন্যটা তার সমান হইল। আবার আমি চাচ্ছি, ছক্কা নিক্ষেপ করছি, একটা নমুনা বিন্দু চাচ্ছি, তার মানে 0-র চেয়ে বেশি। দুইটা নমুনা বিন্দু চাচ্ছি, তাহলে 0-র চেয়ে বেশি। বেশি হইতে হইতে কোথায় গিয়ে থামবে? আমি যা চাই এরকম নমুনা বিন্দু এখানের সবাই, তার মানে নাম্বার অফ এস এর সমান। আবার আমি যা চাই এখানে সবাই না, একটা কম আছে, তাহলে নাম্বার অফ এস এর কম। তাহলে আমি যা চাই তার নমুনা বিন্দু 0-র সমান বা বেশি এবং নাম্বার অফ এস এর সমান বা কম। লিখলাম। এবার আমরা যদি এই পুরো লাইনটাকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করি, হ্যাঁ, এটা প্রমাণের স্বার্থে আমরা পুরো লাইনটাকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করতে চাই। পুরো লাইনটাকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করতে চাই, এতে অঙ্কের কোনো সমস্যা হবে না, যেহেতু একই জিনিস দ্বারা সবাইকে ভাগ করতেছি, এতে অঙ্কের কোনো সমস্যা হবে না। আমি পুরো লাইনটাকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করতে চাই। ওকে, ভাগ করলাম। বলেন, 0-কে যদি নাম্বার অফ এস দ্বারা ভাগ করি 0-ই হবে। নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এটার মানে কি? প্রবাবিলিটি অফ এ। আর এখানে নাম্বার অফ এস ডিভাইডেড বাই নাম্বার অফ এস, কাটাকাটি করলে রেজাল্ট কত হয়? 1 হয়। তাহলে দেখেন, এ ঘটনার সম্ভাবনা 0-র সমান বা বড়, 1-এর সমান বা ছোট। দেখছেন ঘটনা কি করছে? এ ঘটনার সম্ভাবনা 0-র সমান বা বড়, 1-এর সমান বা ছোট। এই হচ্ছে বিষয়। তাহলে এই ক নাম্বার অঙ্কটা আপনারা কেউ ভাবতে পারেন যে স্যার আপনি ক নাম্বার অঙ্কটা এত সময় নিয়ে বুঝাইলেন। মূল বিষয় হচ্ছে অঙ্কটা বুঝানো। আপনি যখন অঙ্কটা ডিটেইলসে বুঝে যাবেন, এখানে তো সময়টা ফ্যাক্টর না। আমি যেই পরিমাণ সময় এখানে বুঝাইতে আর কি আমার সময়টা লাগলো, আপনার কি পরীক্ষার খাতায় লিখতে এত পরিমাণ সময় লাগবে? তখন তো আপনি কাউকে বলবেন না যে এটা এই কারণে লিখেছি, এটা এই কারণে লিখেছি, তা তো আর বলবেন না।
তো এখন মূল বিষয়টা হচ্ছে অঙ্কটা বোঝানো, আমি যেন আপনাকে এটা বিস্তারিতভাবে ক্লিয়ার করে ফেলতে পারি, এটার কনসেপ্টটা কোনো সমস্যা যেন না থাকে, কীভাবে করে 0-র চেয়ে বেশি হয় 1-এর চেয়ে কম হয় সেটার ব্যাখ্যা যেন দিতে পারি। এই জন্য আর কি এতটা সময় নিলাম, পুরোপুরি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। তো যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা উল্লেখ করে নাই, আমাদেরকে প্রমাণ করার জন্য এখানে চলক ব্যবহার করতে হবে। যদি আমাদেরকে বলতো একটা ছক্কা নিক্ষেপ করার ক্ষেত্রে সম্ভাবনার মান 0-র সমান বা বেশি, 1-এর সমান বা কম, এটা প্রমাণ করে দেখাও, তখন আমাদের আরও কম কথা বলতে হইতো। যদি বলতো একটা মুদ্রা নিক্ষেপ করার ক্ষেত্রে সম্ভাবনার মান 0-র সমান বা বেশি, 1-এর সমান বা কম, তাহলে আমাদের সময় আরও কম লাগতো। কিন্তু এখানে যেহেতু কোনো সংখ্যা উল্লেখ করা নাই, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে সংখ্যা দিয়ে বুঝাইছি আর এরপরে চলক দ্বারা বুঝাইলাম। আমরা পরীক্ষার খাতায় এই যে চলক দিয়ে লিখবো, হ্যাঁ, পরীক্ষার খাতায় আমরা চলক দিয়ে লিখবো। এটা লিখলাম, মনে করি একটি দৈব পরীক্ষার সসীম নমুনা ক্ষেত্র, কারণ নমুনা ক্ষেত্রের শেষ আছে, সসীম নমুনা ক্ষেত্র S, উক্ত নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা হচ্ছে A। ধরি S নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ S, A ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ A। তাহলে সম্ভাবনাটা কি হবে? A ঘটনার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ A, অনুকূল নমুনা বিন্দু ভাগ সমগ্র নমুনা বিন্দু। তাহলে এটি স্পষ্ট যে এই ঘটনার উপাদান সংখ্যা 0 থেকে নাম্বার অফ S এর মধ্যেই থাকবে, নাম্বার অফ S এর বেশি কোনোভাবেই হইতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি নমুনা বিন্দুর সংখ্যা, অনুকূল নমুনা বিন্দু, অনুকূল মানে আমার পক্ষে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা 0-র সমান বা বেশি, নাম্বার অফ S এর সমান বা কম। আমরা পুরো লাইনটাকে নাম্বার অফ S দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে 0ই আসবে, আর এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A, আর এটা মানে হচ্ছে 1। তাহলে আমরা দেখলাম সম্ভাবনার কোনো একটা ঘটনার সম্ভাবনার মান 0-র সমান বা বেশি, 1-এর সমান বা কম। আশা করি ক নাম্বার অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, পাশে লিখে দিব, দেখানো হলো। তাহলে ক নাম্বার অঙ্কটা শেষ, আমরা এখন খ নাম্বারে চলে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকের সম্ভাব্য ঘটনায় প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে 3টি হেড ও কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে যেই মুদ্রাটা 3বার নিক্ষেপ করা হয়েছে, দেখেন একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, এই যে মুদ্রাটা 3বার নিক্ষেপ করা হয়েছে, এই ঘটনার প্রবাবিলিটি ট্রি আমাদেরকে আঁকতে বলা হয়েছে এবং সেখান থেকে 3টা হেড পাওয়ার সম্ভাবনা আমরা বের করব এবং কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা বের করব। 2টা ফলাফল বের হবে এখানে। চলেন, খুব দ্রুতই হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাবে। আমরা লিখলাম প্রথমে মুদ্রা 3টিকে 3 ধাপ হিসেবে বিবেচনা করি, প্রতি ধাপে 2টি ফলাফল, মানে আপনি যখন প্রথমবার মানলেন হেড অথবা টেল উঠবে, আপনি যখন দ্বিতীয়বার আবার মানলেন হেড অথবা টেল উঠবে, এটাই বলতেছে আর কি, যে আপনি 3বার নিক্ষেপ করবেন, তার মানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এটা বললো। প্রথমে মুদ্রা 3টিকে 3 ধাপ হিসেবে বিবেচনা করি। এখানে মুদ্রা 3টি হবে না, এখানে মধ্যে প্রথমে মুদ্রাটিকে 3বার নিক্ষেপকে 3 ধাপ হিসেবে বিবেচনা করি। এই কথাটা ঠিক আছে, প্রথমে মুদ্রাটিকে 3বার নিক্ষেপকে, প্রথমে মুদ্রাটিকে 3বার নিক্ষেপকে 3 ধাপ হিসেবে বিবেচনা করি। প্রথমে লেখার দরকার নেই, মুদ্রাটিকে 3বার নিক্ষেপকে 3 ধাপ হিসেবে বিবেচনা করি এবং প্রতি ধাপে 2টি ফলাফল হেড অথবা টেল আসতে পারে। মোট ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নভাবে দেখানো যায়। আমি যখন প্রথমবার মুদ্রাটিকে নিক্ষেপ করলাম, তাহলে হেড আসতে পারে, টেল আসতে পারে। আমি যখন দ্বিতীয়বার মুদ্রাটিকে নিক্ষেপ করলাম, তখন হেড টেল, আবার এখানে হেড টেল। আমি যখন তৃতীয়বার মুদ্রাটিকে নিক্ষেপ করলাম, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। আচ্ছা, তো আমি যদি এখন এই পুরোটাকে নমুনা ক্ষেত্রের মধ্যে দেখাইতে চাই, তাহলে নমুনা ক্ষেত্রের মধ্যে দেখানোর জন্য যেই কাজটা করব, হেড হেড হেড, এই যে লিখে ফেললাম, হেড হেড টেল, এই যে হেড হেড টেল, এইভাবে লিখে ফেললাম। তাহলে সময় নষ্ট না করি, এই যে পুরোটা এইভাবে করে আমরা লিখে ফেলব। নমুনা বিন্দুটা আমরা পেয়ে গিয়েছি, নমুনা বিন্দু আমরা এখানে পেলাম, 8টা নমুনা বিন্দু এখানে পেয়েছি। নমুনা ক্ষেত্রের মধ্যে নমুনা বিন্দু মোট 8টা রয়েছে। তাহলে একটি মুদ্রাকে যে 3বার নিক্ষেপ করলাম, এর দ্বারা আমরা মোট 8টি নমুনা বিন্দু পেলাম। এখন এখানের মধ্যে যে কোনো একটা যদি আপনি চান, এই 8টা নমুনা বিন্দুর মধ্যে যে কোনো একটা নমুনা বিন্দু যদি আপনি চান, তার সম্ভাবনাটা কত হবে? তাহলে আপনি চাচ্ছেন একটা নমুনা বিন্দু। এখানে মোট নমুনা বিন্দু আছে 8টা, মোট নমুনা বিন্দু আছে 8টা।
আর আপনি চাচ্ছেন এদের মধ্য থেকে একটা, তাইলে উপরে হবে 1, অর্থাৎ 1/8। ওকে ফাইন, সেটা কোনো বিষয় না। আপনি চাচ্ছেন 3টা হেড উঠুক, আপনি চাচ্ছেন 3টা হেড উঠুক। আচ্ছা, এই নমুনা ক্ষেত্রের মধ্যে তাকায় দেখব 3টা হেড কোথায় আছে। এই যে 3টা হেড, আর কোনো জায়গাতে কি 3টা হেড আছে? আর কোনো জায়গাতে 3টা হেড আছে? নাই, একমাত্র এই জায়গার মধ্যেই 3টা হেড আছে। তাহলে আপনি চাচ্ছেন 3টাই হেড উঠুক, তাহলে 3টা হেড উঠার অনুকূল নমুনা বিন্দু একটা। 3টাই হেড উঠুক, তার নমুনা বিন্দু কয়টা? অনুকূল নমুনা বিন্দু একটা। সম্ভাবনা কত হবে? সম্ভাবনা কত হবে? 3টাই হেড পাওয়ার অনুকূল ঘটনা একটা, তাহলে সম্ভাবনা হবে নিচে বসবে সমগ্র ফলাফল 8টা, একদম পুরাটা 8টা, তাহলে নিচে বসবে 8। আর আপনি চাচ্ছেন 3টাই হেড উঠুক, এরকম নমুনা বিন্দু একটা, তাহলে উপরের অনুকূল নমুনা বিন্দু একটা। 1/8 হচ্ছে এটার রেজাল্ট। 3টি হেড পাওয়ার সম্ভাবনা 1/8। এবার আপনি চাচ্ছেন কমপক্ষে একটা টেল উঠুক। কথাটার মানেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কমপক্ষে একটা টেল উঠুক, এই কথাটার মানে হলো একটা টেল আপনার লাগবেই লাগবে, বেশি উঠলে সমস্যা নাই, বেশি উঠলে সমস্যা নাই। যেমন পরীক্ষার মধ্যে বলা হয় না, পরীক্ষায় পাশ করতে হইলে কমপক্ষে 33 নাম্বার পেতেই হবে। তা আপনি যদি 80 পান, আপনার কাছে ধরবেন নাকি যে আপনি 80 কেন পাইলে? তার মানে কমপক্ষে 33 পাওয়াই লাগবে, বেশি পাইলে সমস্যা নাই। তাহলে এখানে বলল কমপক্ষে একটি টেল পেতেই হবে, বেশি পাইলে তো সমস্যা নাই। 2টা টেল পাইলে সমস্যা আছে না, 3টা টেল পাইলে সমস্যা আছে না। ওকে ফাইন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি শুধুমাত্র এই জায়গাটার মধ্যে একটাও টেল নাই, বাকি সবগুলো জায়গাতে হয় একটা টেল আছে, নয়তো 2টা টেল আছে, নয়তো 3টা টেল আছে। এই জায়গাটার মধ্যে কোনো টেল নাই, বাকি সব জায়গার মধ্যে টেল আছেই আছে, একটা অথবা 2টা অথবা 3টা আছেই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি কমপক্ষে একটা টেল উঠুক। কমপক্ষে একটা টেল উঠার নমুনা বিন্দু হচ্ছে 7টা অনুকূল নমুনা বিন্দু। কারণ কমপক্ষে একটা টেল মানে একটা টেল থেকে আরম্ভ করে এর চেয়ে বেশি টেল হইতে পারে, সেগুলো আমরা চাই। তাহলে অনুকূল নমুনা বিন্দু 7টা। তাহলে আমরা এখন এটার সম্ভাবনা কি লিখব? প্রবাবিলিটি অফ কমপক্ষে একটা টি, এটার মান হচ্ছে নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে উপরে বসবে 7, নিচে বসবে 8। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে যে 2টা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, সেটি হচ্ছে 3টাই হেড পাওয়ার সম্ভাবনা, সেটা আমরা বললাম 1/8। কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা, সেটি হচ্ছে 7/8। তাহলে খ নাম্বার প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? গ নাম্বার প্রশ্নে বলল, দেখাও যে উদ্দীপকের মুদ্রাটি n সংখ্যকবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n কে সমর্থন করে। উদ্দীপকের মুদ্রাটি, এই যে একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, কথাটা বলা হয়েছে। তো এই মুদ্রাটিকে যদি n সংখ্যকবার নিক্ষেপ করা হয়, তাহলে সংঘটিত ঘটনা, অর্থাৎ আমরা যখন মুদ্রাটাকে একবার নিক্ষেপ করি 2টা ঘটনা পেতে পারি, হয়তো বা এইচ উঠতে পারে অথবা টেল উঠতে পারে, এদের এক একটাকে আমরা ঘটনা বলবো। মুদ্রাটাকে যখন আমরা 2বার নিক্ষেপ করি তখন আমরা 4টা ঘটনা পেতে পারি, তাহলে এটাকে আমরা এই এক একটাকে আমরা ঘটনা বলবো, তাহলে 4টা ঘটনা পেতে পারি। তো এইরকম বলল যে যদি মুদ্রাটিকে n সংখ্যকবার নিক্ষেপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সংঘটিত ঘটনা 2n কে সমর্থন করে। এটা আমাদেরকে অঙ্কটা করে দেখানোর জন্য বলা হয়েছে। একেবারে সহজ এবং ছোট্ট একটা অঙ্ক। চলুন আমরা এটার সমাধানটা করে ফেলি। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করছি। তো এখানের মধ্যে আমরা বললাম, যেহেতু একটি মুদ্রায় 2টি পিঠ থাকে, সুতরাং মুদ্রাটি একবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল 2টি। মুদ্রার এপিঠ ও পিঠ, তাহলে 2টা পিঠ। তাহলে মুদ্রাকে যদি আমি একবার নিক্ষেপ করি, তার মানে আমি সম্ভাব্য 2টা ঘটনা পেতে পারি, হয়তো বা হেড পাবো অথবা টেল পাবো, 2টার যে কোনোটা চলে আসতে পারে, 2টা ঘটনার যে কোনো একটা ঘটবে। তো মুদ্রাটাকে যদি আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করি, তাহলে সম্ভাব্য ফলাফল 4টি। কারণ কি? প্রথমবার যখন আমরা নিক্ষেপ করব তখন হেড টেল, দ্বিতীয়বার যখন নিক্ষেপ করব তখন হেড টেল হেড টেল। ঠিক আছে, তাহলে আমরা মোট কয়টা পেলাম? 4টা ঘটনা পেলাম। তাহলে মুদ্রাটিকে যখন আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করি, সম্ভাব্য ফলাফল 4টি। এইভাবে করে যদি আমরা কথাটা বলি, মুদ্রাটাকে একবার নিক্ষেপ করলাম, সম্ভাব্য ফলাফল 2। মুদ্রাটিকে 2বার নিক্ষেপ করলাম, সম্ভাব্য ফলাফল 4। 4কে ভেঙে বলতে পারি 2 × 2 অর্থাৎ 2 স্কোয়ার। মুদ্রাটিকে যদি 3বার নিক্ষেপ করি, সম্ভাব্য ফলাফল 8টি,
আর 8কে আমরা ভেঙে লিখতে পারি 2 × 2 × 2 অর্থাৎ 2 কিউব। মুদ্রাটিকে যদি 4 বার নিক্ষেপ করি তাহলে আমরা 16টি সম্ভাব্য ফলাফল পেতে পারি। 16কে ভেঙে বলতে পারি 2 × 2 × 2 × 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তাহলে খেয়াল করে দেখেন, একবার যখন নিক্ষেপ করলাম তখন শুধু 2, আর শুধু 2 মানে 2 টু দি পাওয়ার 1। দুইবার কি বললাম, দুইবার যখন নিক্ষেপ করলাম তখন 2 স্কয়ার। 3বার যখন নিক্ষেপ করলাম তখন 2 কিউব। 4বার যখন নিক্ষেপ করলাম তখন 2 টু দি পাওয়ার 4। তাহলে 5বার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 5। 7বার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার 7। এখান থেকে এই 2 কোথা থেকে আসলো? যেহেতু আপনি মুদ্রা নিক্ষেপ করতেছেন, মুদ্রার পিঠ হচ্ছে 2টা, তাহলে এই ভিত্তি হিসাবে 2 থাকবে। কথাটা সবাই একটু খেয়াল করি, মুদ্রা এটার পিঠ হচ্ছে 2টা, তাহলে ভিত্তি হিসেবে 2 লিখব। এবার আপনি মুদ্রাটাকে কয়বার নিক্ষেপ করলেন? যদি বলেন মুদ্রাটিকে 1বার নিক্ষেপ করব, পাওয়ার হিসেবে 1 দেন। যদি বলেন মুদ্রাটিকে 2বার নিক্ষেপ করব, পাওয়ার হিসেবে 2 দেন। যদি বলেন মুদ্রাটিকে 5বার নিক্ষেপ করব, পাওয়ার হিসেবে 5 দেন। এবার আসেন, যদি আপনি ছক্কা নিক্ষেপ করতে চান, আচ্ছা একটা ছক্কার যখন আমরা নিক্ষেপ করি সম্ভাব্য ফলাফল কয়টা? 6টা। তাহলে ভিত্তি হিসাবে 6 বসবে, ভিত্তি বেস, ভিত্তি হিসাবে 6 বসবে। যদি বলেন ছক্কাটাকে 1বার নিক্ষেপ করব তাহলে পাওয়ার হিসাবে 1। যদি বলেন মুদ্রাটাকে 2বার নিক্ষেপ করব, পাওয়ার হিসাবে 2। যদি বলেন মুদ্রাটিকে 5বার নিক্ষেপ করব, পাওয়ার হিসাবে 5। অর্থাৎ আপনি কি নিক্ষেপ করতেছেন, ওইটার সম্ভাব্য ফলাফল কত সেটাকে ভিত্তি হিসেবে লেখেন, কয়বার নিক্ষেপ করতেছেন তাকে পাওয়ার হিসেবে লেখেন। তাহলে এখানে আমরা সেই ঘটনাটাই দেখতে পেলাম। একটা মুদ্রা, তাহলে এটার সম্ভাব্য ফলাফল 2, 4বার নিক্ষেপ করছি, পাওয়ার হিসেবে 4। তাহলে একই রকমভাবে আমি যদি বলি মুদ্রা, তাকে n সংখ্যকবার নিক্ষেপ করছি, তাহলে 2 টু দি পাওয়ার n হবে এটার ফলাফল। তাহলে আমরা বলতেই পারি মুদ্রাটিকে যদি n সংখ্যকবার নিক্ষেপ করা হয়, সম্ভাব্য ফলাফল 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে মানে 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করা যায়। যদি 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করতে পারি, আমরা বলবো 2 টু দি পাওয়ার n সমর্থন করে। আচ্ছা, তাহলে আমাদের তারা বলেছিল দেখাও, আমরা লিখে দিলাম দেখানো হলো। এই যে প্রশ্নটা সকল বোর্ড 2018 সালে আসার সম্ভাবনার এই প্রশ্নটা, ক নাম্বারটা আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছি যাতে করে কোনো রকম কনফিউশন এখানে না থাকে। এখানে তো অনেকটা সময় চলে গিয়েছে, তবু আমরা সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করলাম। এই প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।